রেণু বয়সের সাথে সাথে জীবন কঠিন থেকে কঠিনতর। একটা সময় পর কাছের মানুষগুলোর স্বার্থপরতা বুঝেও তাদের সাথে ভালো ব্যবহার শিখে ফেলতে হয়। কেন? নিজের মানসিক শান্তির জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। বরাবরের মতো ভিডিওর শুরুতেই সবাইকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আই হোপ বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। সকালবেলায় নাস্তা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে ফাঁকিবাজি নাস্তা বানাবো। আমার মনে হয় এই নাস্তাটার মতো আর কোনো সহজ বা সহজতর নাস্তা আর হয় না। এটাই হচ্ছে সবচেয়ে সহজ নাস্তা, এক কথায় বলা যায় ফাঁকিবাজি একটা নাস্তা। তবে খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের কাছে, জানি না কার কাছে কেমন লাগে। আর আজকে সকালবেলা রান্নাবান্নার কোনো চাপ নেই, আজকে রান্নাবান্না করব না। আগের দিন রাতে যে রান্না করেছিলাম সেগুলোই আছে, একটু বেশি পরিমাণেই করেছিলাম। তো আমি হচ্ছে গরম করে সেই খাবারগুলো আলিফার পাপার জন্য লাঞ্চটা রেডি করে দিয়েছি। শুধু ভাতটা রান্না করেছি, আর যা আছে আমাদের মামের দুপুরে হয়ে যাবে। একবারে রান্না আমি হচ্ছে রাতের বেলাতে করব। আজকে অনেক বেশি কাজ আছে, সেই কাজগুলোই সারাদিন করব আর আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করব। তো আমি হচ্ছে রুটিগুলো কিন্তু ডিমে চুবিয়ে চুবিয়ে ভেজে নিচ্ছি। আর অনেকে হচ্ছে ডিমের ভিতরে একটু হালকা চিনি একটু দুধ দিয়ে দেয়, তো আমি হচ্ছে কিছুই দেই না, শুধু ডিমটাই ফেটে নেই সামান্য একটু লবণ দিয়ে। তারপরে হচ্ছে ব্রেডগুলো ডিমে চুবিয়ে ভেজে নেই। আর ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি গরম গরম অবস্থায় উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিই। চিনি না দিলে আমার মেয়ে আর মেয়ের বাবা খেতে পছন্দ করে না, আমার কাছেও তেমন বেশি ভালো লাগে না। আসলে আমরা তিনজনেই মিষ্টি খাবার খেতে পছন্দ করি, তো সেই কারণে হচ্ছে চিনিটা দেই। আর যারা হচ্ছে চিনি খেতে পছন্দ না করেন তারা তো এভাবেই খান। আমার মাকে দেখি, আমার মা তো চিনি খায় না, সে ডায়াবেটিসের রোগী। তো এইভাবে যদি মা ব্রেড ডিমে ভেজে নেয় তাহলে তো আর চিনি দেয় না, শুধু আমরা যদি যাই তখন করলে আমাদের জন্য হচ্ছে আলাদা করে চিনি দিয়ে দেয়। তো এই তো সকালের নাস্তাটা আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর গত ভিডিওতে হচ্ছে দেখিয়েছিলাম আপনাদের সাথে যে আমি অনেকগুলো কাপড় ওয়াশ করেছি, কিন্তু আমি যে বাড়িতে গিয়েছি তার পরের দিন থেকে আসা অবধি আর এ পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই কারণে হচ্ছে কাপড়গুলো তেমন ভালো শুকায়নি, বেশ কিছু শুকিয়েছে আর অনেকগুলো হচ্ছে শুকায়নি। তো সেগুলো হচ্ছে ঘরের ভিতরে এভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে শুকা দেওয়াই আছে। বৃষ্টির দিনে বৃষ্টি খুবই ভালো লাগে আমার কাছে, শুধু এই বিষয়টাই আর কি খারাপ লাগে, যখন কাপড়গুলো শুকায় না তখন খুব খারাপ লাগে। আর সাথে ওয়েদারে কাপড় শুকালে কিন্তু কাপড় থেকে একটা কেমন গন্ধ আসে, ভালো লাগে না। আর টাটকা রোদে কাপড় শুকালে কিন্তু একটা অন্য রকমের ফ্লেভার আসে। অনেকের কাছেই শুনেছি বৃষ্টি ভালো লাগে, কিন্তু এই একটা জিনিসই সবচেয়ে খারাপ লাগে যে কাপড় শুকায় না। তারপরও তো আলহামদুলিল্লাহ আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুই, সেই কারণে অত বেশি প্যারা নিতে হয় না, বাতাসেই শুকিয়ে যায়। আর হাতে কেচে কাপড় ধুলে তো শুকাতে অনেক সময় লাগে, পানি ঝরতে ঝরতেই দেখা যায় যে একদিন লেগে যায়। আমি এর আগের ভিডিওতে আমার কিছু কষ্টের কথা শেয়ার করেছিলাম ভিডিওতে। আসলে আমরা যে যার জায়গা থেকে নিজেদের কষ্টটাকেই সবচেয়ে বড় করে দেখি। যখন আমরা একটু দুঃখ কষ্টে পড়ি তখন দেখা যায় যে, বা আমরা মনে করি যে আমরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দুঃখী, আমাদের মতো দুঃখে বা কষ্টে হয়তো বা কেউ নেই। কিন্তু সেই কথাগুলো যখন আমরা অন্যের সাথে শেয়ার করি বা আরও 5 জনের সাথে এটা নিয়ে আলাপ আলোচনা করি, 5 জনের মতামত যখন জানতে পারি, তখন কিন্তু এক এক করে সবার দুঃখ কষ্টটাই ভিতরের বের হয়ে আসে। তা আমারও কিন্তু সেই একই অবস্থা। গত ভিডিওতে আমি আমার গায়ের রং নিয়ে কিছু কথা বলেছিলাম, আর সেই বিষয়টা নিয়ে শ্বশুরবাড়ির আমার যে অবস্থান সেটা তুলে ধরেছিলাম ভিডিওতে, মানে সেই বিষয়ে কিছু কথা বলেছিলাম। সেই ভিডিওতে কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্টসে জানিয়েছে তাদের দুঃখ কষ্টের কথা। আমার মতো তাদের একই অবস্থা, এক একজনের এক একটা বিষয় নিয়ে শ্বশুরবাড়িতে কথা শুনতে হয়। এক একজনের এক এক রকমের সমস্যা শ্বশুরবাড়িতে। কারো গায়ের রং ফর্সা, তারপরেও তাকে শ্বশুরবাড়িতে কথা শুনতে হয়। কারো হচ্ছে ছেলে হয় না, শুধু মেয়ে হয়, সেই কারণে কথা শুনতে হয়। কারো বা একটু শরীর অসুস্থ থাকে বেশি, সেজন্য কথা শুনতে হয়। এরকমের কিন্তু অনেক আপুরাই আমাকে তাদের মতামত জানিয়েছে। তো আমি ভেবেছিলাম যে এই ধরনের সমস্যায় আমি একাই আছি। পরে দেখলাম যে না, আমার মতো আরও হতভাগী আছে যাদের শ্বশুরবাড়িতে এরকমের কথা শুনতে হয়।
সব আপুদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপু যে যাই বলুক স্বামী যদি পাশে থাকে তাহলে কিন্তু কোনো দুঃখ কষ্টই গায়ে লাগে না। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার স্বামী কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করে আসছে সেই বিয়ের প্রথম থেকে, আর এখন পর্যন্ত সে আমার পাশে আছে। যেই কারণে তার বাড়ির লোকজন যদি আমাকে কোনো কথা বলে সেটা সাময়িকভাবে হয়তোবা আমি কষ্ট পাই, কিন্তু পরক্ষণেই আমি সেটা ভুলে যাই, কারণ আমার স্বামী হচ্ছে আমার বড় সাপোর্ট। তারা অবহেলা অবজ্ঞা করলেও আমার স্বামী কিন্তু আমাকে কখনোই অবহেলা অবজ্ঞা করে নাই, কারণ সে কিন্তু আমাকে নিজে পছন্দ করেই বিয়ে করেছে। তো আপুদেরকেও বলবো যে আপুরা শ্বশুরবাড়িতে যে যাই বলুক সেটা গায়ে লাগাবেন না। স্বামীর ভালোবাসা, স্বামীর সাপোর্ট আছে কিনা সেটাই হচ্ছে বড় কথা, সেটা নিয়েই থাকার চেষ্টা করবেন। আর পৃথিবীর সকল শ্বশুর শাশুড়ি দেবর ননদদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, সেই দোয়াই করি। সংসার এমন একটা জায়গা যেখানে হচ্ছে শত অবহেলা অবজ্ঞা অত্যাচার সহ্য করেও আমরা মেয়েরা কিন্তু সেই সংসারের মায়ায় পড়ে থাকি। এমন এক অদ্ভুত মায়া আল্লাহ পাক রাব্বুল আলামিন এই সংসারের প্রতি দিয়েছে, যেখান থেকে চাইলেই আমরা সেই মায়া ত্যাগ করে চলে যেতে পারি না। সকাল থেকে রাত পর্যন্ত সংসারে একটা মেয়ে গাধার খাটুনি খাটে, তারপরেও দিন শেষে তাকে এমন কথাও শুনতে হয় যে সারাদিন কি এমন করেছো, সারাদিন তো শুয়ে বসেই কাটিয়েছো, এত এত কাজ করেও শ্বশুর শাশুড়ির মন পাওয়া যায় না। তো তারপরেও কিন্তু আমরা সেই সংসারের প্রতি মায়া ছাড়তে পারি না। সেই সংসারে দিনের পর দিন সব কিছু মুখ বুজে সহ্য করে সেই সংসারের মায়ায় কিন্তু আমরা পড়ে থাকি। কিন্তু সবাই যে সব কিছু মুখ বুজে সহ্য করে সংসারের মায়ায় পড়ে থাকে সেটা কিন্তু না। অনেকে দেখা যায় যে সংসার ছেড়ে চলেও যায়, কারণ একটা পর্যায়ে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। তার পিঠ যখন একেবারে দেয়ালে ঠেকে যায় তখন আর কিছু করার থাকে না। ঠিক সেই মুহূর্তেই একটা মেয়ে পারে সংসার ত্যাগ করতে, তা না হলে কিন্তু মৃত্যু ছাড়া সংসার ছেড়ে কোনো মেয়েই যেতে চায় না। সবাই চায় স্বামী, সংসার, সন্তান নিয়ে সুখে একটা সংসার গড়তে, সেটা আমিও চাই, সবাই চায় আমার মতন। যাই হোক, অনেক কথাই বললাম, আর কথা বলতে বলতে কিন্তু অনেক কাজ আমি করে নিয়েছি। আমার বেডরুমের অবস্থাটা দেখতেই পেয়েছিলেন কি অবস্থা। আমি বাড়ি থেকে আসার পরই চেয়েছিলাম বেডশিটটা চেঞ্জ করতে, কিন্তু ওই দিন আর চেঞ্জ করি নাই। এরপরে হচ্ছে আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর এই বেডশিটটা সাধারণত এই বেডে আমি বিছাই না, এই বেডশিটটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমের। তো আমার হচ্ছে এই বেডরুমের যে বেডশিটগুলো সবগুলোই নোংরা হয়ে আছে আর কি, ক্লিন করব করে আর ক্লিন করা হয়নি। তো অবশেষে হচ্ছে এই বেডশিটটা নামিয়ে আমি হচ্ছে বেডে বিছিয়ে দিলাম আর সব কিছু একটু পরিষ্কার করে নিলাম। আর বেডশিটগুলো হচ্ছে আজকে আমি কেচে দিব, সেই কারণে কেতলিতে গরম পানি দিয়ে দিলাম। আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদারটা, আর প্রচুর পরিমাণে রোদ উঠেছে, দেখতেই পাচ্ছেন বাইরে কতটা রোদ উঠেছে। আর অনেক দিন পরে হচ্ছে আকাশটা আজকে একেবারে ঝলমলে, আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছিল। ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। সকালে নাস্তা করেই হচ্ছে অনেক কাজ করেছি, কাজ করতে করতে একবারে হাঁপিয়ে গেছি, তাই বারান্দায় এসে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করছি। আর বাহিরে খুব সুন্দর বাতাস বইছিল, সেই কারণে এই কাশফুলগুলো খুব সুন্দরভাবে দুলছিল। এদিকে হচ্ছে আমার গরম পানিটা হয়ে গিয়েছে, আর আমি দুটো বেডশিট এখানে ভিজিয়ে দিয়েছি। ভেবেছিলাম তিনটাই দিব, পরে চিন্তা করলাম যে না, তাহলে হয়তো আমার উপরে বেশি লোড পড়ে যাবে। বেডশিট কাচতে কিন্তু অনেক কষ্ট, আর আমার এই বেডশিটগুলো খুব ভারী, এর জন্য হচ্ছে দুটো বেডশিট দিলাম। তাছাড়া শুকা দেওয়ারও জায়গা নেই, এগুলোকে আমি হাতে কেচে দিব, কেচে টেচে তারপর হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দিব, যাতে পানিটা শুকিয়ে বের হয়। তা না হলে কিন্তু এই পানি শুকাতেই একদিন লেগে যাবে, মানে পানি ঝরতেই একদিন লেগে যাবে। সেই কারণে হচ্ছে আমি আবার ওয়াশিং মেশিনে দিয়ে দিব। এরপরে হচ্ছে কাপড়গুলো ভিজিয়ে, মানে বেডশিটগুলো ভিজিয়ে আমি হচ্ছে বাজার তুলে নিচ্ছি। গতকাল রাতে আলিফার পাপা কিছু সবজি নিয়ে আসছিল, তো সেই সবজিগুলোই তুলে নিলাম। আর এই মাসে বাজারের দায়িত্বটা আমি আলিফার পাপাকে দিয়েছি, কারণ আমি আর পারছিলাম না এরকমের সব কিছু সামলে, তার উপরে আবার বাজারঘাট করা আমার জন্য একটু চাপ হয়ে যাচ্ছিল। পরে বললাম যে তুমি 2-3 মাস বাজার করো, আমি আবার একটু রিল্যাক্স হলে তারপরে বাজারের দায়িত্বটা নিব। যদি ওর একটু কষ্ট হয় রাতের বেলা দোকান থেকে বের হয়ে তারপর আবার বাজারে গিয়ে বাজার করা, তারপরেও আসলে কিছু করার নেই। যদি পারতাম তাহলে আমিই করতাম, কিন্তু আমি আর পারছিলাম না। সকালে নাস্তা করার পরে যে প্লেট বাটিগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো পানি শুকিয়ে গিয়েছে, সেগুলো রেখে গুছিয়ে নিলাম। আর অফ ক্যামেরাতে আমি হচ্ছে বেডশিটগুলো কেচে দিয়েছি, ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। আর কাপড় কাচতে গিয়ে কিন্তু একবারে ভিজে গিয়েছি, তো ভাবলাম যে কাপড় কেচে তারপরে ঘরটা মুছে নেই। তো ঘরটা মুছে এরপরে হচ্ছে মেয়েকে শাওয়ার করাবো, আমিও শাওয়ার করব। এরপরে হচ্ছে দুপুরের খাবার খাবো। যেহেতু দুপুরে রান্না বান্নার চাপ নাই, তাই কিন্তু অনেক কাজ করতে পারলাম রিল্যাক্সে। রান্নাটা একবারে রাতেই করব।
এখন হচ্ছে বিকেলবেলা আমি ঘর সাজানোর জন্য দারাজে কিছু ঘর সাজানোর প্রোডাক্ট অর্ডার করেছিলাম। বেশ কয়েকদিন আগে এই পার্সেলগুলো এসেছে, কিন্তু এগুলো আর কি আনবক্সিং করা হয় না। পরে ভাবলাম যে আজকে আপনাদেরকে সাথে নিয়ে এগুলো আনবক্সিং করি। আর আমার মেয়ে তো প্রতিদিনই বলবে যে মাম্মাম এগুলো তুমি কবে খুলবে, মানে ও দেখবে সেই কারণে। তো এর ভিতরে যে কি আছে সেটা ও জানতো না, শুধু ওকে ছবি দেখিয়েছি। তো ও হচ্ছে বাস্তবে দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। এই যে আমি হচ্ছে 3টা এখানে হ্যাঙ্গিং র্যাক আর কি, র্যাক বা তাক যাই বলি না কেন, এগুলো হচ্ছে ওয়ালের সাথে হ্যাঙ্গিং করে রাখে। এগুলোর উপরে ফ্লাওয়ার বাস ছোট ছোট শোপিস রাখলে খুব ভালো লাগে। আর পিছনে হচ্ছে বোথ সাইড টেপ দেওয়া আছে, এগুলো দিয়েই হচ্ছে লাগানো যায়। তো 3টা শেলফ এখানে, এই 3টা শেলফের ভিতরে এই শেলফটাই হচ্ছে একদমই ফ্রেশ। আর এই যে দুটো শেলফ দেখতে পাচ্ছেন, স্ক্রুগুলো কিন্তু একদম উপর থেকে দেখা যাচ্ছে, আর এটার তো স্ক্রুর পাশে একটা ছিদ্রই আছে। তো তারপরও আলহামদুলিল্লাহ ভাঙা যে না, সেটাই হচ্ছে অনেক বড় কথা। কারণ এই শেলফগুলোর যখন আমি রিভিউ দেখছিলাম, তখন কয়েকজনের রিভিউ দেখলাম যে ভিতরে ভাঙা এসেছে। তো আমি অনেক খুশি যে ভাঙা আসে নাই, যে স্ক্রুগুলো দেখা যাচ্ছে। এর উপরে যদি আমি ফ্লাওয়ার বাস বা শোপিস রাখি তাহলে ওগুলো তো হাইট হয়ে যাবে। আর সেই সাথে ছোট্ট এই যে কয়েন প্লান্টের একটা প্লান্টার নিয়েছিলাম, এটা এত বেশি কিউট লাগছিল দেখার পরে আমার, তো খুব বেশি ভালো লাগছিল। তো এইটা হচ্ছে আমি নিয়েছি। আর এটা কিন্তু খুবই সুন্দর আর খুব ছোট্ট একটা কিউট প্লান্টার, খুব ভালো লাগছিল, একদম মনে হচ্ছিল যেন রিয়েল। আর এই পাতাগুলো কিন্তু রাবারের, খুব কম দামে এখন কিন্তু দারাজ ঘর সাজানোর জন্য খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছে। চাইলেই কিন্তু আমরা দারাজ থেকে অর্ডার করে ঘর সাজানোর অনেক জিনিস পারচেস করতে পারি। তো এই যে এই হ্যাঙ্গিংটার মানে এই শেলফটার উপরে এই প্লান্টারটা রাখলে কিন্তু খুব ভালো লাগবে। আর এটার যে ওয়েট সেটা কিন্তু এই হ্যাঙ্গিংটা নিতে পারবে, মানে এই শেলফটা নিতে পারবে। তো এই ছিল আমার দারাজ থেকে শপিং। আর হচ্ছে ভ্যানের উপর থেকে আমি কিছু শপিং করেছি। শুক্রবারে হচ্ছে মেয়েকে নিয়ে যখন ড্রয়িং ক্লাসে গিয়েছিলাম, তখন শনি একরা যে ফুটওভার ব্রিজটা তার উপর থেকে হচ্ছে আমি এই রুমালটা নিয়েছিলাম। এটা হচ্ছে কিচেনে যখন কাজ করব তখন বিছিয়ে নিব। আর এই যে একটা ঝুড়ি নিয়েছি, এটা হচ্ছে ভ্যানের উপর থেকে নিয়েছি। এই ধরনের ঝুড়ি বা এই ধরনের জিনিসপত্র আমাদের নারায়ণগঞ্জে খুব কমই পাওয়া যায়, খুবই কম পাওয়া যায় বলতে আমার চোখে এ পর্যন্ত কোনোদিনও পড়ে নাই এই ধরনের প্রোডাক্ট। শনি একরাতেও আমি 1 বছর যাবত যাতায়াত করছি, কিন্তু কখনোই আমার চোখে পড়ে নাই। কিন্তু শুক্রবারে হঠাৎ করেই বর্ণমালা স্কুলের সামনে একটা ভ্যানের উপরে দেখলাম, আর দেখে আমি আর মিস করলাম না। তো এই ঝুড়িটার হচ্ছে 3টা সাইজ ছিল, একটা ছোট, বড় আর মাঝারি। আমি মাঝারি সাইজটা নিয়েছি। আর ওনার কাছে 2টা ডিজাইনই ছিল, একটা হচ্ছে এরকমের ডিজাইন আর একটা হচ্ছে লম্বাটে শেপের, তো ওটা বেশি ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে আমি এই ঝুড়িটা এনেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা মেয়ের জন্য নাস্তা রেডি করছি। কিছু ফ্রোজেন সিঙ্গারা ছিল, সিঙ্গারাগুলো আমি হাতেই বানিয়েছিলাম, তো সেগুলোই হচ্ছে ওকে ভেজে দিচ্ছি। আর সিঙ্গারা খেয়ে আমার মেয়ে খুব মজা পেয়েছিল, আমাকে বলছিল যে মাম্মাম তুমি আরও বেশি করে সিঙ্গারা বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রাখবা। তো যাই হোক, সময় পেলে আবার হচ্ছে ওকে সিঙ্গারা বানিয়ে দিব। আর এখন হচ্ছে রান্নাবান্নায় চলে এসেছি। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব। সারাদিন তো অনেক কাজকর্ম করলাম, তো এনার্জির জন্য একটু ভালো মন্দ খেতে হবে। পরে ভাবলাম যে গরুর মাংসই রান্না করি। আর মাংসটা অনেক দিন হয়েছে ফ্রিজে আছে, বেশি দিন মাংস থাকলে আর কি ভালো লাগে না। তো এক এক করে হচ্ছে আমি সব মশলা মাখিয়ে তারপরে মাংসটা বেশ কিছুক্ষণ সময় ম্যারিনেট করে রেখে দিব। এই মাংসটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণ আমি হচ্ছে অন্য একটা আইটেম রান্না করব। আর আজকে হচ্ছে আমি শাপলা রান্না করব। অন্য আইটেম বলতে বাড়ি থেকে যে শাপলা এনেছিলাম সেগুলো কিন্তু এখন আমার খাওয়া হয় না। এক এক করে মাংসের ভিতরে যা যা মশলা প্রয়োজন সব দিয়ে দিলাম। দিয়ে এই তো আমি খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিচ্ছি। আর এখন এমন একটা অভ্যাস হয়েছে হাতে মাখিয়ে মাখিয়ে রান্না করতে, এখন আর কষিয়ে একদমই রান্না করতে ইচ্ছা করে না। এই কাজটা করতে করতে ছোট্ট সেই রিকোয়েস্ট, যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আর এই তো আমি হচ্ছে চুলায় কিন্তু শাপলা বসিয়ে দেই নাই আর কি, মশলাটা কষিয়ে 2টো আমড়া দিয়ে দিয়েছি। আর আমড়া দিয়ে আর কি শাপলা রান্না করব, একটু টক টক করলে আর কি ভালো লাগে শাপলাটা খেতে।
স্বর্ণাস কিচেন আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমি কেন রাইস কুকারে রান্না করি, আমার কি গ্যাস থাকে না। আপু, আমার হচ্ছে লাইনের গ্যাস না, আমার হচ্ছে সিলিন্ডারের গ্যাস। এই কারণে হচ্ছে গ্যাস সাশ্রয়ের জন্য আমি রাইস কুকারে রান্না করি। এই তো আমি কিন্তু গ্যাসেও রান্না করছি আপু, আমি গ্যাসেও রান্না করি, মাঝে মাঝে আবার রাইস কুকারেও রান্না করি। আর ফারজানাস আইডি থেকে আপু জানতে চেয়েছিল রাইস কুকারের তরকারি খেতে কেমন লাগে। আপু, রাইস কুকারের তরকারি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপরে হচ্ছে মাটির চুলায় যে রান্নার স্বাদ সেটা কিন্তু আমরা গ্যাসের চুলায় পাই না, আর গ্যাসের চুলার যে রান্নার স্বাদ সেটা আমরা কারেন্টের চুলায় পাবো না। তো তারপরেও যে একেবারে খাওয়া যায় না সেটা না, খাওয়া যায়, খেতে ভালোই লাগে। আর এদিকে আমার শাপলা রান্নাটা হয়ে গিয়েছে। অনুদি ব্লগ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল রান্নাবান্না খুব সুন্দর হয়েছে, কিন্তু বড়ি আমি এখনও খাইনি, কেমন খেতে আপু? আপু, বড়ি আমি আগেও খেতাম না, তবে এখন খাওয়া শিখেছি, ভালোই লাগে আমার কাছে খেতে, তুমি একবার খেয়ে ট্রাই করতে পারো। আর এদিকে হচ্ছে শাপলাটা হওয়ার পরে আমি ডাল রান্না করব, হাতে মাখিয়ে ডালটা বসিয়ে দিলাম। আর ডাল রান্না করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।